নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঘটনা যেটা হয়েছে, বাড়িতে গিয়ে আমি দেখলাম আমাদের পুকুর পাড়ে প্রচুর কচু গাছ। আমরা তো শহরে বিভিন্ন আশ্রমে নিরামিষের সময় প্রচুর কচুর শাক কিনে কিনে খাই। তো মাকে দেখে বলেছিলাম, মা বাড়িতে তো কচুর শাক কী পরিমাণ হয়ে আছে, দাও না কিছু তুলে নিই। তখন মা আমাকে বলল, আচ্ছা পরে এক সময় না হয় ওঠাবে। তারপর মাছ যেটা করলো, ডাক্তার দেখাতে এসেছিল, আসার সময় নিজেই কচু উঠিয়ে কেটে কুটে একেবারে রেডি করে নিয়ে এসেছে। তা আমার শুধু যে কাজটা করার ছিল, কচুগুলিকে ধুয়ে একটা বড় ড্যাগের মধ্যে ভর্তি করে সিদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন সিদ্ধ হতে হতেই কতটা কমে গেছে আর বেশ নরম নরমও হয়ে গেছে। কচুটাকে নামিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। দেখুন একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কচুটা থেকে জলটা ঝারিয়ে নেব। জলটাকে একটু বেশ ভালোভাবে ঝারানোর চেষ্টা করবেন। যত ভালোভাবে জলটা আগে ঝারিয়ে নেবেন, পরে রান্না করতে ততটাই সুবিধা হবে। আমি প্রথমে নর্মালি জল ঝরানোর পরও একটা চামিচ দিয়ে চেপে চেপে আরও জল আছে কিনা সে জলটাকেও বের করে নেওয়ার চেষ্টা করছি। তাতে করে কচুটাও একটু থেতো হয়ে গেল, প্লাস ভেতরে যে জলটা ছিল সেটাও বেরিয়ে এলো। এই যে দেখুন, আমার চাপাচাপির ফলে কচুটা থেকে আরও কতটা জল বেরিয়ে এসছে। সেটা কিন্তু কচুটার মধ্যেই ছিল, চাবিচ দিয়ে না চাপলে এই জলটা বেরোতো না। আমি কিন্তু কচুর শাকটাকে একেবারেই সিম্পলেস্ট ওয়েতে রান্না করব। তাই আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনা মরিচ আর মৌরি, আর নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা কিছু চিনেবাদাম। আর এদিকে কয়েকটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে হালকা করে চিড়ে রেখে দিয়েছি। আমার কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, তাই আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবারে আমি গরম তেলের মধ্যে ফোড়নের জন্য রাখা তেজপাতা এবং শুকনা মরিচটা দিয়ে দিলাম। শুকনা মরিচটাকে বেশ ভালো করে ভাজতে হবে, একদম ডার্ক ব্রাউন যেটাকে বলে সেরকম কালার পর্যন্ত ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মেথি। মেথিটাও বেশ কালো কালো হয়ে ভাজা হবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে খোসা ছাড়ানো চিনেবাদামগুলোকেও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, কারণ হলো বাদামগুলি আগে থেকেই ভাজা ছিল। আমার ভাজাভুজির কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি যেটা করব, জল ঝরানো যে সেদ্ধ করা কচুটা ছিল সেই সবটা কচুকেই আমি এই ভাজা মশলাগুলোর উপর ঢেলে দিলাম। কচুটাকে আমি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে একে একে দিয়ে দেব কাঁচামরিচ, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণ, হলদি এবং কাঁচামরিচ দেওয়ার পর আবার আমি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলি মশলাকে কচুটার সাথে মিশিয়ে নিলাম। দেখুন সবগুলি মিশে যাওয়ার পর কচুটার কালারটা এরকম এসছে। এখন আর নতুন করে কিছু অ্যাড করতে হবে না, খানিকটা সময় রেখে দেব, কারণ এতটা জল ঝরানোর পরও দেখুন কচু থেকে কতটা আবার জল বেরিয়ে এসছে। সেই সবটা জলকেই মোটামুটি আমি শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। বেশ খানিকটা সময় মিডিয়াম আঁচে কচুটাকে নাড়াচাড়া করার পর জলটা যদিও কিছুটা শুকিয়ে এসছে, তারপরও প্রচুর জল রয়ে গেছে। এই পর্যায়েই আমি কচুর স্বাদটাকে এনহ্যান্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এবং চিনি। কচুটা প্রায় অনেকটাই রান্না হয়ে এসছে, আর খানিকক্ষণ শুকিয়ে নিলেই হয়ে যাবে। কচুর ভেতরে কতটা জল আছে সেটা চেক করার জন্য এইভাবে যদি আপনারা চামচ দিয়ে মাঝখানটা ফাঁকা করে দেন আর মাঝখানে যদি গিয়ে জল জমে, তাহলে বুঝতে হবে যে এটাকে আরও একটু শুকাতে হবে। দেখুন আমি আরও কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। আবার নাড়াচাড়া করে সেমভাবে আমি কচুর মাঝখানটা এরকমভাবে ফাঁকা করছি। এইবার দেখুন মাঝখানটায় কিন্তু আগের মতো আর সেইভাবে জল জমছে না। তার মানে বোঝা যাচ্ছে কচুটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরও গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ আমি শাকটাকে চুলার উপরেই রেখে দিয়েছি। কড়াই থেকে এখনও কোনো বাটিতে ট্রান্সফার করিনি। শাকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন শাকটাকে দেখতেই কতটা লোভনীয় লাগছে। আপনারা ইচ্ছা করলে সেম শাকটাকে কাঁঠালের বিচি কিংবা শুকনো সিমের বিচি দিয়েও রান্না করতে পারেন। আরও এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো করতে থাকুন।